কতটা খারাপ হইলে ইনফ্লুয়েন্সারদেরকে আনলিমিটেড খাইতে পারে। পেইড ক্যাম্পেইনগুলো হয়, আমি তখন করছি কি সিচুয়েশন এইভাবে ডিল করছি। আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি বলে আমি নাম বলে দিই। আমরা কারা কারা দেশে জানতে পারছেন মেহেদী হাসান 30,000 টাকা নিছে ভাই, শুধু আমি 30,000 নেই নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বলতে পারছেন যে ভিডিওটা কোন বিষয়ের উপর। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা দেখি, তারপর আমরা শেষে আলোচনা করব। কতটা খারাপ হইলে ইনফ্লুয়েন্সারদেরকে আনলিমিটেড খাইতে পারে। পেইড ক্যাম্পেইনগুলো হয়, আমি তখন করছি কি সিচুয়েশন এইভাবে ডিল করছি। আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি বলে আমি নাম বলে দিই। আমরা কারা কারা দেশে জানতে পারছেন মেহেদী হাসান 30,000 টাকা নিছে ভাই, শুধু আমি 30,000 নেই নেই। ওর চাচা হয়, তো ওই জায়গা থেকে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে কিছু বলার ইয়া স্যার বলছে তোর কল্লা কেটে লেবো। আমি বলছি কি থ্রেট পেয়েছি ছাত্রলীগের বড় ভাইদের কাছ থেকে। তারা আমাকে অনেকভাবে কন্ট্যাক্ট করে, কারণ যতক্ষণ তুমি নাচবা ততক্ষণই তুমি বাঁচবা। কিছু বলার ভাষা কিন্তু 2020 সালের কথা ভাইবা দেখ, মনে করেন যাই করি বোম ফাটামু বোম। আমি সব সময় সরকারের পাশে ছিলাম, সাধারণ মানুষের পাশে ছিলাম। এবার কোটা আন্দোলন ঘিরে বেরিয়ে এলো দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদের আসল মুখোশ। কি চক্র ছিল এদের মাঝে এবং সকল সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের গুমর ফাঁস হলো তা জানলে আপনারা অবাক হবেন। তো এছাড়াও অন্যদিকে ওমরন ফায়ার মানবতার ফেরিওয়ালাদের নিয়ে কি বলেছেন এবং দালাল আফ্রিদিকে নিয়ে কিছু কথা বলেছেন, এই বিষয়টি নিয়েও আপনাদের সাথে কথা বলবো। তাছাড়া ওল্ড ব্যাড ব্রাদার্স টিমের শাকিল এবং মুরসালিন এতদিন পর হঠাৎ সেই পুরনো ব্রাদার্স টিম নিয়েও কথা বলেছেন, এই বিষয়ে কথা বলবো। তো আজকের এই ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে অনেক ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বলার ভাষা খুঁজে পাচ্ছি। আজকে আমি আবারও প্রমাণ পাইলাম কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়। উদাহরণস্বরূপ আজকে আমি আমার জুতা হারাইয়া জিলাপি পাইছি। জুতা হারাইতে এতে কোনো দুঃখ নাই, জিলাপি। তো ভিউয়ার্স, আমরা শুরুতে চলুন ওমরন ফায়ারের আপডেট জানাই। দেখুন, তৌহিদ আফ্রিদিকে নিয়ে এখন সামাজিক মাধ্যমগুলোতে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। যে মানুষটি লাখো মানুষের পছন্দের একজন ব্যক্তি ছিলেন, তবে সে এমন একটি কাজ করেছেন যেটা জানলে আপনারা আজীবনের জন্য এই তৌহিদ আফ্রিদি নামক দালাল আফ্রিদিকে ঘৃণা করবেন। তো এই পয়েন্টে কথা বলবো একটু পর। তো তার আগে ওমরন ফায়ার তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটা রোস্টিং শর্টস ভিডিও মেক করেছেন, চলুন আগে সেটি দেখে আসি, দেন বাকি বিষয়ে কথা বলছি। আপনারা আমার ভুল বুঝলেন, আমি সব সময় সরকারের পাশে ছিলাম, মানে সাধারণ মানুষের পাশে ছিলাম। আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম না যে আমি সবাই কতটা চাপ দিতে, মানে সবাই আমার কতটা চাপ দিতে। আমি অনেক চাপের ভিতরে ছিলাম। আপনারা ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি সবার থেকে। আমি বিদায় নিচ্ছি এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। ভাইয়া ইনস্টাগ্রাম থেকে বিদায় নিবেন না? তো ভিউয়ার্স, এছাড়াও ওমরন ফায়ার এ সকল মানবতা ফেরিওয়ালা নামক দালালদের নিয়ে নতুন ভিডিও সম্পর্কে তিনি কি আপডেট দিল, চলুন সেটি দেখে আসি। আমি যদি আমার মেইন চ্যানেলের নেক্সট ভিডিওটা মানবতার ফেরিওয়ালা নিয়ে বানাই, আপনারা কেউ কি রাগ করবেন? যদি আপনারা না রাগ করেন তাহলে আমাদের মেইন চ্যানেলের ভিডিও হবে মানবতার ফেরিওয়ালা নিয়ে জাস্ট বোম ফাটামু। এখন দেখি আপনারা কমেন্ট করেন। তো আশা করি এবার ওমরন ফায়ার অনেকদিন পর সকল মানবতার ফেরিওয়ালাদের মুখোশ উন্মোচন করবে। তো কে কে অপেক্ষা করছেন কমেন্টে জানাবেন। তো চলুন এবার ওমরন ফায়ার ডাকাতদের নিয়ে একটি ফানি রিলস ভিডিও বানিয়েছেন, সেটি দেখে এসে তারপর বাকিদের সম্পর্কে কথা বলছি। এই কথাটা বাংলাদেশের প্রত্যেকটা ডাকাতের জন্য বলতেছি। ডাকাতি করতে আসলে ভালোভাবে নাচ শিখাইস, কারণ যতক্ষণ তুমি নাচবা ততক্ষণই তুমি বাঁচবা। ভাই চিন্তার কিছু নেই, এখন ডাকাত জানে ধরা খেলে রাম ধোলাই না, বিরিয়ানি খাওয়াবে আবার নাচাবো। কারণ এখন জেনজেট পোলাবেন ডাকাতের জন্য এমন সুব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু কপাল খারাপ হলে নাচার পাশাপাশি একটু ওয়াশও করতে পারে। তো যাই হোক, এবার কথা বলি ওল্ড ব্যাড ব্রাদার্সের মুরসালিন ও শাকিল কি বলেছেন, তারপর আমরা কথা বলি বাকি সব ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কি হয়েছিল। বন্ধু আমরা কত পাল্টাই গেছি তাই না রে? আরে পাগল, এগুলো উল্টা পাল্টা কি কথা কস? আমরা না হেই আগে থেকে এক লগে রইছি, এখনো না এক লগেই রইছি। আমি আর তুই একসাথে আছি ঠিক আছে, কিন্তু 2020 সালের কথা ভাইবা দেখ, আমরা কতজন বন্ধু একসাথে আড্ডা দিতাম আর এখন আমরা কয়জন বন্ধু আড্ডা দিই। তো যাই হোক, ওল্ড ব্যাড ব্রাদার্স টিমকে অনেকেই মিস করেন, কারণ তাদের সম্পর্ক ফাটল ধরার জন্য যেগুলো দরকার ছিল সেগুলো তারা না বুঝে করে ফেলেছিলেন, যার কারণে এরা সবাই এখন আলাদা। তো ভিউয়ার্স, এখন কি আর সেই একসাথে হওয়াটা কখনো সম্ভব? তো এই বিষয়ে আপনাদের মতামতকে কমেন্টে জানাবেন। পুরনো টিমের মতো সবাই আবার একসাথে হলে কেমন হবে?
তো যাই হোক, এখন কথা বলি সকল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে। দেখুন, কোট আন্দোলনকে ঘিরে পলিটিক্যাল ভাবে অনেক ঝাঁঝামেলা চলছিল এই দেশে। শত শত ছাত্রছাত্রীদের গণহত্যা অব্যাহত অবস্থায় এই ছাত্র সমাজদের আন্দোলন দমাতে পারেনি সরকার ও সকল ডিফেন্সের কর্মীরা। তবে এর মাঝে সরকারের কাছে আরেকটি বড় ধরনের ক্লু ছিল, সকল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের নিয়ে এই আন্দোলন দমাতে চেয়েছিল। তো এই আন্দোলন দমানোর জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের হাতে স্ক্রিপ্ট দিয়ে এবং টাকা পয়সা দিয়ে বিভিন্ন পোস্টের মাধ্যমে ছাত্রদের দমাতে চেয়েছিল। কারণ অনলাইন আর অফলাইন অনেক তফাৎ রয়েছে, তারা কিছু বললে বা করলে সব ভাইরাল হয়ে যায়। তাই এই ডিসাইড করেন তৃতীয় পক্ষ, তাদের দিয়ে জোরপূর্বক ভাবে বিভিন্ন পোস্ট বা ভিডিওর মাধ্যমে ছাত্র আন্দোলন দমাতে চেয়েছিল। তো এবার সব বেরিয়ে এলো সব চাঞ্চল্যকর ঘটনা। তো ভিউয়ার্স, এখন স্বাধীন দেশ বলে সকল কন্টেন্ট ক্রিয়েটররা মুখ খুলেছে। এর মধ্যে জানা যায় তৌহিদ আফ্রিদি ইউটিউবার মেহেদী হাসান সহ আরো কয়েকজনকে 30,000 টাকা দিয়েছেন মুখ বন্ধ রাখতে, এবং টিকটকার শান্তির রহমান ও ফুটাপিকেও এমন অফার করা হয়েছিল। ভিউয়ার্স, এই বিষয়ে মেহেদী হাসান একটি ছোট্ট ক্লিপ দেখে আসি। বের হবে, যেহেতু আজকে আপনারা জানতে পারছেন মেহেদী হাসান 30,000 টাকা নিছে। ভাই শুধু আমি 30,000 নেই নাই, আমার মতো এর বহুত 30,000 টাকা ওইখানে অনেক মানুষ পেয়েছে। আমার সামনে একজনকে 1 লাখ টাকার বান্ডিল দেওয়া হয়েছে, ওই বান্ডিলের পিনটা পর্যন্ত খোলা হয়নি, আর আপনারা আমার 30,000 টাকা নিয়ে পড়ে আছেন। তাহলে বুঝেন, যখন আপনারা শুনতে পারবেন যে এ 1 লাখ নিছে, এ 1.5 লাখ নিছে, এ 2 লাখ নিছে, তখন আপনাদের কি হবে? তখন আপনারা কি মন্তব্য করবেন? আমার 30,000 টাকা দেখে আপনারা সবাই আমার পোস্টে কমেন্ট করেন 30,000 টাকা কি করছো, আফ্রিদির দালাল, তারপরে আফ্রিদির চামচা। তবে হ্যাঁ, শান্তির রহমান কি বলছেন এবং ফুটাপি কি বলছেন, চলুন সেটিও আমরা দেখে আসি। ছাত্রলীগের বড় ভাইদের কাছ থেকে তারা আমাকে অনেকভাবে কন্ট্যাক্ট করে, বলছেন রাস্তা পেয়ে নি টিস করবে। আর তখন সিচুয়েশনটা এতটা খারাপ যে আমি যে কারোর কাছে কমপ্লেন করবো এরকম একটা অবস্থা। এরপর ভয় মাত্রাটা আমার আরো বেড়ে যায়, থেকে মানে গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য কল পাই। এখন কি করবো? আমি চুপচাপ গেছি তাদের অফিসে, একটা স্ক্রিপ্ট দেয়, ওই অনুযায়ী ভিডিওস করতে বলে, টাকার বান্ডেল এতগুলো। হ্যাঁ, আমি কি হইতেছে এগুলো, কি করতেছে এগুলো, ছোট ছোট ছেলেমেয়েদের সাথে এসব করছে। আমি কি করলাম জানি, আমি এটা এমনি রেখে দিয়েছি। আমার যদি যে ফেরত দিয়ে আসতাম আমি ফেরত দিয়ে আসবো, কিন্তু আমি নাই এসবের মধ্যে। অফ ক্যামেরায় যে ওরা যে টাকা দিচ্ছে না, হ্যাঁ, ওই টাকা দিয়ে কালার করে কিনছি, গ্লাস মেলায় কিনছি, কিনে যে রাস্তাঘাটে লিখে যাচ্ছি। মানে আমাদের অন্যায়ভাবে রাজাকার বলছে না, সত্যিকার রাজাকার মতো। একারে সরকার কতটা খারাপ হইলে ইনফ্লুয়েন্সারদেরকে আনলিমিটেড খাওয়াইতে পারে, যে সমস্ত ইনফ্লুয়েন্সারদের বয়স ইভেন আন্ডার 18 তাদেরকেও। আর একটা দেশের ইনফ্লুয়েন্সার কতটা খারাপ হইলে সেই সরকারের কি পরিমাণ চামচামি করতে পারে, সবকিছু বলবো আজকে। আর তাছাড়া সরকারের বিপক্ষে গেলে এই হবে, সরকারের পক্ষ না নিলে এই হবে, সেই হবে। তো যাই হোক, বিষয়গুলো আমি ওভাবে আমলে নেই নাই। তারপর যারা যারা আন্দোলনের পক্ষ নিয়ে পোস্ট দিচ্ছে ফেসবুকে, তাদের সবাইকে আওয়ামী লীগের কোন একটা অফিসে ডাকা হয়। দ্যাট মিন্স সেখানে আমিও ছিলাম। যদি আমরা সেই অফিসে না যাই, সামনাসামনি আমরা মিটিং এ না বসি, আমাদের যত সমস্ত ক্ষয়ক্ষতি করার তারা করবে বলে আমাদেরকে থ্রেট দেয়। তারপর আমরা অনেকটা বাধ্য হয়ে, মানসিক ভাবে অনেকটা ডিপ্রেসড হয়ে আমরা সেই অফিসে যাই। যাওয়ার পরে যে সিনারি দেখি সেই ইউটিউবারের কি পরিমাণ চামচামি যে সেটা করতেছিল, আমার জাস্ট লজ্জা লাগতেছিল এটা ভেবে যে আমি আমার কলিগদের সামনে সরকারের চোখে পড়ার জন্য বা সরকারি কোনো একটা পদ পাওয়ার জন্য আমি এই পরিমাণ চেষ্টামি আর এই পরিমাণ চামচামি করতেছি, সেটা আবার আমার সহকর্মীরা দেখতেছে। মানে তার ভিতরে যে কোনো পরিমাণ লজ্জা শরম নাই, এটা আমি সেদিনই বুঝতে তো পারছি। ভিউয়ার্স, শুধু এখানে শেষ নয়, তৌহিদ আফ্রিদি আরাস ফাহিমের একজন খুব ক্লোজ এবং কাছের বন্ধু ছিল, কিন্তু বন্ধু হয়ে বন্ধুর সাথে পোল্টি নিয়ে নিয়েছেন এই তৌহিদ আফ্রিদি। আরাস ফাহিম চৌধুরী এই বিষয়ে কিছু কথা বলতে চায়নি, কিন্তু এখন সে পরিস্থিতির শিকার, সে পারছে না সবকিছু ধামাচাপা দিয়ে রাখতে, তাই সে অবশেষে মুখ খুলেছেন। তো তৌহিদ আফ্রিদির সাথে ডিবি হারুনের অনেক ভালো একটি সম্পর্ক, তাদের মধ্যে যে সম্পর্ক তারা চাচা ভাতিজা। তৌহিদ আফ্রিদিকে ডিবি হারুন অনেক বড় স্বপ্ন দেখিয়েছিলেন, অনেক লোভও দেখিয়েছিলেন, এবং তৌহিদ আফ্রিদিকে পদ দেওয়ার অফার করায় ডিবি হারুনের সাথে একত্র হয়ে আরাস ফাহিমকে হুমকি দিয়েছেন, যেটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো চলুন সেটি দেখে আসি। ওকে ফাইন, বাট আমি ওনার চুপ থাকতে পারবো না। আমি এটা অলরেডি বলছি যে আমি সবকিছু এখন আমি ক্লিয়ার করে দিব। আমি দরকার থাকবো না, দরকার নেই আমার এইসব জিনিস দরকারই নাই। তো 31 তারিখের 31 জুলাই একটা কল আসছে, যেটা আপনারা সবচেয়ে বেশি ভিডিওতে দেখছেন, যে এনটিএমসির চিফ যে ডিজি, মানে ওই যে ডিজি, তো ওনার সাথে ওর ভালো সম্পর্ক, ওর চাচা হয়। তো ওই জায়গা থেকে আমার ফোন দিয়ে বলছে যে কিছু বলার নাই, আমি কি অনলাইন একটা একটা লাগা, কিছু করার নেই, এমনি বাসাতে অন্য মিলে আরো ভালো মেরে লাগ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এতটুকু, আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাই এই জিনিসের এই থ্রেডগুলা কে পায়? তো ভিউয়ার্স, এখন বলেন তৌহিদ আফ্রিদিকে মানুষ কেন ঘৃণা করছে? অন্যদিকে মোটিভেশনাল স্পিকার সোলাইমান শুকুর তৌহিদ আফ্রিদি সরকার পক্ষিকভাবে বাকি সব কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি চক্র করেছিলেন। এছাড়াও এই বিষয়ে আরাস ফাহিম কি বলেছেন, চলুন সেটিও দেখে আসি। তাসিফ ভাইয়ের হাতে পুরো স্ক্রিপ্ট, তাসিফ ভাইয়ের হাতে স্ক্রিপ্ট, যেগুলা কারা করতেছে, কি নিয়ে ভিডিও বানাই দেবো। আমি ওই দিক থেকে একটা হাসি দিয়া তাসিফ ভাই বললাম, ভাই মাপ চাই, দোয়া চাই, আমি পলাই যেতেছি গা, দরকার হলে দেশে থাকলাম না, মরে গেলাম, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না। কারণ আমার যদি খুঁজেও এটার মধ্যে নাই, তাসিফ ভাই বলছে আমি এটার মধ্যে নাই, তাসিফ ভাই ক্লিয়ার, আমি সেটা পারবো না। তাসিফ ভাইয়ের মতো ওখান থেকে লিভ। আমি গাড়ি এক জায়গায় রেখে তখন গাড়ি আরেক জায়গায় রেখে আমি আরেক দিকে রিক্সা দিয়ে গেছি। তাসিফ ভাই একটা বাইক নিয়ে এসেছিল, তাসিফ ভাই আস্তে করে হেলমেট করে চলে গেছে। মানে আমাদের যে ওই জায়গায় একটা মিটিং হয়েছে আমাদের, ওখান থেকে লিভ শেষ, এই ম্যাটার শেষ। বাসায় আসার পরে রাফসান আমার হোয়াটসঅ্যাপে কল দিছে, রাফসান বলতেছে ভাই আমার তো ওই উনি কল দিছে, আমি পিক করছি, কারণ আমি কি হবে, আমি তো ঘাবড়ে দিয়েছি, আমার ভয় পেয়ে গেছে, আমি কি করবো, ভাই এইসব নিয়ে ভিডিও
বানাইস না। আমি বলছি এসব নিয়ে ভিডিও বানাইস না, তুই একদম চুপ যা। এই মানে কারণ এই পক্ষ হয়ে যদি তুই ভিডিও করস দেশের সাথে বেইমানি, মানে দেশের সাথে এটা বেইমানি হয়ে যায়। শেষ, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার কোন। তারপর থেকে আমার যে ফ্রেন্ড আমার যারা কল টেপে আপনারা শান্তনু কাইসার ভাই এটা শুনছেন, আসলে আমিও সবসময় ভালো চাই, কারণ আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। তো এইভাবে ও যখন আমার ফোন দিয়ে এসে বলতেছে, আমি বলছি আমি পারবো না এগুলো ডিলিট করতে, আমি সম্ভব না ডিলিট করা। তারপর ওর সাথে আমার একটা কথা হয়েছে যে ফোনে, এই তুই আওয়ামী লীগ করস না? আমি বলছি হ্যাঁ করি তো। কি বলবো, আমি কিন্তু কিছু বলছি হ্যাঁ করি তো। বলার নাই। তখন তো আমরা বাসা ছাড়া ভাই, তখন তখন আমি তখন আমি নাই, বাসার নিচে গাড়ি ডিবি মানে আরে হইতেছে দেশে, তখন আমি কি নাই, আমি নাই, আমার মানুষ নাকি মানে বলতেছে তুই আওয়ামী লীগ করস না? আমি বলছি হ্যাঁ করি। তুই করস না? আমি বলছি হ্যাঁ করি। এই জায়গায় তারপর এগুলা জামাত বিএনপিরা করতেছে, কিছু বলার ভাষা আমি তুই ছাত্র করে পিটা। আমার এরপর বলতেছে হ্যাঁ তুই ছাত্র করে পিটা। আমি পোস্ট ডিল করতে পারবো না, আমি একটা মেন্টাল প্রেশারে আছি, আমি এটা পারবো না। আমি বলছি ছাত্র করে পিটা, আমি বলছি ছাত্র করে পিটা। কত আর ইয়া করতে এই ঘটনাটা করছেন, এই না এটা ঘটনাটা করছে হচ্ছে 26 তারিখের পর, 26 তারিখের পর যখন আমি হ্যাঁ তো 26 তারিখের পর বলছে তুই মার। তাহলে আমি এটার মধ্যে নাই, তোরা কি করছ? তোরা মার, কারণ আমি তো নাই। লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। আমি একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে, এই মানে 17 তারিখ থেকে 31 জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে, 17 থেকে 31 জুলাই। তো বলছে যে তুই পোস্ট ডিলিট কর, তোর নয় মামলা হবে, এই সেই। আমি পোস্ট ডিলিট করতে পারবো না, আর তারপরে চলে গেছে ওই যে আপনার নেট অফ হয়ে গেছে। তো ভিউয়ার্স, শুধু আরএসএম একা নয়, তবে সবাইকে আজকের এই ভিডিওতে নেওয়া সম্ভব হচ্ছে না। তো অন্যদিকে কুলেগড় ব্র্যান্ডের তাসরিফ খান আরেকটি তথ্য দিয়েছেন, চলুন সেটিও দেখে আসি। তখন থেকে স্বৈরাচাররা বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হবো। সেই জন্য তারা চেষ্টা করছে আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার, নাম বলে তো সবাই নাম বলতে আমি কারণ ক্ষতি চাই না ভাই, আমি শান্তি চাই। একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার আমাকে চা খাওয়ার কথা বলে বাসা নিচে নামাইছে, আমি যাওয়ার পর দেখে নিয়ে আসলাম ওনার সাথে মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এবং পাশে আমাকে এমন ভাবে কথা বলছে, উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে। এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি পিএমকে মানে স্বৈরাচার শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করে। আমি বোঝানোর চেষ্টা করছি, বুঝেন ভালোভাবে চিন্তা করেন। পেট ক্যাপিটাল ছিল এরকম, এমন কিছু কথা আমাদের মুখে বলতে চেয়েছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলো বিএনপি করতেছে, এগুলো জামাত করতেছে, শিবির করতেছে বলে জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি, ঘরে ফিরে যেতে বলি, ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেইটা না বলে যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি। এইটার মাধ্যমে তারা চেয়েছিল বাংলাদেশের সাথে যেন আমরা বিচার করি। এবং শুধু আমি একা না, আমাকে 5 জনের লিস্ট চাইছিল যে এই 5 জনকে তাসিফ তুমি ম্যানেজ করো। আমি যদি অস্বীকার করতাম, আমি যদি মানা করতাম ইনস্ট্যান্ট, দেখেন সিচুয়েশনটা বুঝেন, বাংলা সিনেমা নায়কের মতো বিষয় বললাম আর 5 জন চলে গেল, এটা হবে না। আমাকে যদি তখন আমি অস্বীকার করতাম, আমাকে নিয়ে যায় মাইক্রো দিয়ে নিয়ে যায়, যদি অফিসের মধ্যে বসায় রেখে আমার কাছ থেকে ফোন দিয়ে আমার পেজের অ্যাক্সেস নিয়ে ভিডিও করে ভিডিও আপলোড করতো, আপনারা কিন্তু বুঝতেন না, ভুল বুঝতেন। এবং এই সরকার চাচ্ছে যেভাবেই হোক মানে উৎখাত রাখ পর্যন্ত চাইছে আমাদের। তো ভিউয়ার্স, এখন তো বুঝতে পারছেন সকল কন্টেন্ট ক্রিয়েটররা কতটুকু ট্রমার মধ্যে ছিল। যাই হোক, আশা করি আজকের এই ভিডিওতে সব ভ্রমর জানতে পারলেন। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবরে। এই জন্য যারা এখন ভিডিওতে লাইক দিনই, তারা এখন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওর শেষে আমি কিছু বলতে চাই। আমি যেটা বলতে চাই যে এই ধরনের ঘটনা বা এইসব জিনিসের সাথে যারা জড়িত আছে তাদের জন্য সরকার বা যারা এখন বর্তমানে দেশের শাসন ব্যবস্থা গ্রহণ করছে তারা যেন এটার যথাযথ ব্যবস্থা নেয় এবং তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে তাদের যে উপযুক্ত শাস্তি তারা প্রাপ্য সেটা যেন তাদের দেয়, এবং যাদের সাথে এই অন্যায়গুলো হয়েছে তাদের প্রতি যেন ন্যায় বিচার করা হয়, তাদের প্রাপ্যটুকুদের যেন তাদের দিয়ে দেয়। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।